আমরা ট্রাকের উপরে ডায়াস করে ভাষণ দিয়েছি, পরে বিজেপির স্থায়ী মঞ্চ গাড়ির উপরেই হয়ে গেছে। আজকেও সেই ট্রেডিশনটা ঠিকঠাক আছে, কারণ এখানে আমরা সভা করতে চেয়েছিলাম, দিদিমণির পুলিশ আমাদেরকে সেখানে সভা করতে দেয়নি, তাই বাধ্য হয়ে চলমান সভা চলমান ডায়াসে আমরা আজকে বসে আছি। উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের যে দুরবস্থা সেটা কারো অজানা নাই, আর এর ফলেতে প্রত্যেকটি মানুষ আজকে একটা ঝুঁকির সামনে আছে। হসপিটালে গেলে একে তো ডাক্তার নাই, ওষুধ নাই, বেড নাই, যদিও ওষুধ থাকে সেটা যে ওষুধ, সে ওষুধে খাওয়ার পরে কি হবে কেউ জানে না। ওষুধ থেকে সেলাইন, অন্যান্য যে সামগ্রী সরকারি হসপিটালে পাওয়া যায় তার গুণমান নিয়ে প্রশ্ন কেউ করে না, প্রশ্ন করার সুযোগ নেই, সরকারের তরফ থেকে দেখার কোনো ব্যবস্থা নেই। আর তার পরিণাম হচ্ছে সেগুলো ব্যবহার করার পরে রোগীকে মারা যাচ্ছে, প্রসূতি মায়েরা মারা গেছেন আমাদের মেদিনীপুরের মেডিকেল কলেজ হসপিটাল। খুবই দুর্ভাগ্যজনক। সবাই মনে মনে খুবই ক্ষুব্ধ, অনুতপ্ত এবং খুবই কষ্টের মধ্যে আছেন। এই ধরনের অমানবিক ঘটনা হতে পারে, একবার নয় বারবার বিভিন্ন হসপিটাল থেকে এই ধরনের খবর আসছে। এটা আমাদের খুব চিন্তায় ফেলেছে। তাই রাজনৈতিক পার্টি, বিরোধী পার্টি হিসাবে আমাদের যে কর্তব্য এর প্রতিবাদ করা, সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরা। তাই আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি এই বিষয়কে সামনে নিয়ে। স্বাস্থ্য বিভাগের রোজ নতুন খবর আসে। বিধান তিনি কিংবদন্তি, এবং তখন থেকেই মোটামুটি স্বাস্থ্য বিভাগ নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতাম যে কমপক্ষে অসুস্থ হলে গিয়ে ফিরে আসবো জ্যান্ত। এখন সে ভরসাও নাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবাংলায় আমরা গর্ব করতাম। এই সরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু প্রতিভাবান ব্যক্তি যারা রাজ্যে, দেশে, বিদেশে বহু সম্মানের সঙ্গে সেবা দিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি হয়েছেন প্রণব বাবু, তিনি হয়তো এই সাধারণ স্কুল থেকে পড়ে গেছেন, সরকারি স্কুল থেকে। বহু বিজ্ঞানী হয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিদেশে পড়াচ্ছেন। তারা এই ধরনের প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়েননি কেউ। 20, 30, 40 বছর আগে সাধারণ স্কুলে পড়াশোনা করে সবাই আর নিজের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছিলেন, পরিষেবা দিয়েছেন। কিন্তু আজ সরকারি স্কুলে সেই স্কুলের টিচাররাও ছেলে মেয়েদেরকে পড়ান না, কারণ সরকারি স্কুলের শিক্ষার মান এখানে পৌঁছেছে। আর এখন তো এমন অবস্থা, ছাত্রই পাওয়া যাচ্ছে না। প্রায় 4000 এরকম স্কুল আছে পশ্চিমবাংলায় যেখানে টিচার আছে কিন্তু স্টুডেন্ট নাই। আর প্রায় 6000 স্কুল এরকম আছে যেখানে একজন মাত্র টিচার, কোথাও প্যারা টিচার, পার্ট টাইম বা পার্মানেন্ট টিচার আছে। তো সেই জন্য এই শিক্ষা ব্যবস্থা থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। হসপিটালগুলোও তো তাই, ডাক্তার পাওয়া যায় না। বললে মুখ্যমন্ত্রী বলেন কোথায় পাবো ডাক্তার, আমি তো ডাক্তার পাচ্ছি না, আপনারা এনে দিন। কিন্তু ওষুধ কিনতে তো আর এত কষ্ট করতে হয় না। 2 নম্বরই ওষুধ কেন কিনেন? স্বল্প মূল্যের যে ওষুধ দোকান হসপিটালে আছে সেখানে কিনতে গেলে কর্মচারী বললেন দাদা এই ওষুধ নেবেন না, এর গুণমান ঠিক নাই, খুব কম মানের ওষুধ, এই ওষুধ খেলে শরীর অসুখ ঠিক হবে না। তো এই যদি কর্মচারীদের বক্তব্য থাকে, এই যে গুণমান থাকে, তাহলে এই যে ঢপের চপ আপনি দিচ্ছেন, স্বাস্থ্য সাথীর কার্ড, ওটা কি মাথায় দিয়ে ঘুমাবো? কি কমবে লাগবে? আর তারপরেও নরেন্দ্র মোদীর দেওয়ার যে আয়ুষ্মান যোজনার প্রতি পরিবারকে বছরে 5 লাখ টাকার অনুদানের যে ব্যবস্থা, আপনি সেটা লোককে নিতে দেননি, লোককে বঞ্চিত করেছেন। কিনা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে, তো এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে সরকারি হসপিটাল বলে যে এটা নেবেন না দাদা, পয়সা পাওয়া যায় না। প্রাইভেট হসপিটালকে বাধ্য করেছেন, আপনারা নিয়েছেন, কোটি কোটি টাকা বাকি আছে, পেমেন্ট পায়নি, তারা এখন নিতে চায় না। তা মানুষ কোথায় যাবে? তাহলে বিনা চিকিৎসায় মরতে হবে। তারপরে যদি এরকম ভেজাল সেলাইন আর ওষুধ থাকে, আজকেও খবর এসেছে সেলাইনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে, হয়তো এক্সপায়ারি ডেট রেখে দেওয়া হয়েছে, বা এরকম ড্রেনে জল মিশিয়ে করে দেওয়া হয়েছে। তো শরীরে গেলে তো মানুষ যদি বা বেঁচে যেত, বাঁচার কোনো চান্স থাকবে না। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আর তারপরে অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে? আরজি করের ঘটনা রাজ্য নয়, দেশ নয়, সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতীয়রা যেখানে আছেন তারা স্বীকার করেছেন, সারা দেশের বিরোধিতা হয়েছে।
কিন্তু পরিণাম কি? কিছুক্ষণের মধ্যে হয়তো তার যে দোষী তার সাজা ঘোষণা হবে। সবাই বলছেন যে এটা সবই খালি আইওয়াস হচ্ছে, আসল দোষীকে আড়াল করার জন্য একটা মাতালকে ধরে নিয়েছে, ফাঁসিতে হয়তো ঝুলিয়ে দেওয়া হবে, কি হবে আমি জানি না। এমনকি যে নির্যাতিতা, যে মেয়েটির মৃত্যু সারা নাগরিক সমাজকে, সভ্য সমাজকে নড়িয়ে দিয়েছে, তার বাবা মা পর্যন্ত বলছেন কমপক্ষে 50 জন জড়িত এর সঙ্গে। তারা কেন বেঁচে যাচ্ছে? তাদের ডাকা হলো না কেন? যারা সাক্ষী দিতে পারত তাদের ডাকা হয়নি, যারা সম্ভাব্য অপরাধী তাদেরকে জিজ্ঞেস করা হয়নি, তার নাম নেই কোথাও। তাহলে কিসের বিচার? আর আমরা জানি সেই দিন থেকে যখন যে ঘটনা যেদিকে গতি প্রকৃতি যাচ্ছিল, তখন থেকে একটা সন্দেহ সবারই ছিল, যেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিছু, আর সেটাই হচ্ছে। কারণ বহু প্রশ্ন উঠে এসছে, যারা নির্যাতিতার বাবা মাও প্রশ্ন করেছেন, সাধারণ মানুষ করেছেন, মিডিয়ার লোকেরা করেছেন, ভুল করে অনেক পুলিশের লোকেরাও বলে দিয়েছেন যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। সেখানকার তার সহপাঠীরা, সহকর্মীরা প্রশ্ন করেছেন নির্যাতিতা, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রশ্ন নেই, খোঁজার চেষ্টাও হয়নি। কার স্বার্থে? কি লুকানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? আবার বলছেন 2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে সাজা দিয়ে দিলাম। আর সাজা কাকে দিলেন? যে সাজা পাওয়ার কথা তাকে আপনি বাঁচাচ্ছেন। একজন হয়তো যে অল্প অপরাধী দেশ হয়তো গুরুতর সাজা পাবে। এই যে সব সময় অপরাধকে চাপা দেওয়া, অন্যায়কে আড়াল করার যে আপনার অপচেষ্টা, তার ফলে যে পুলিশের এই কাজটা নিষ্ঠার সঙ্গে করা উচিত ছিল, সাধারণ নাগরিক সমাজের মনোবল বাড়িয়ে তাদেরকে নিশ্চিন্ত করার দরকার ছিল যে আমরা আছি, অপরাধীদের ছাড়বো না। আজকে খবর এসছে পুলিশ আক্রান্ত। আর কি দেখতে হবে? মুখ্যমন্ত্রী আক্রান্ত হলে তখন ভাববো যে আইন আর শৃঙ্খলা নাই। তার পার্টির নেতাদেরকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে কুকুর ছাগলের মতো, বাড়ি ঢুকে মারা হচ্ছে। এক তো হিন্দি সিনেমায় দেখতাম, বা 20 বছর আগে, 30 বছর আগে মুম্বাইতে দেখতাম, দিনের বেলা এরকম গ্যাং ক্লাস হচ্ছে আর শুট আউট হচ্ছে, বন্ধ হয়ে গেছে। তারপরে 20 বছর আগে উত্তরপ্রদেশে, বিহারে আমরা দেখতাম দিন দুপুরে গুলি চলছে, মাফিয়ারা 20, 30, 50টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে, পুলিশ অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন। তারা করবে কি? AK-47 এর সামনে এসপিও চুপচাপ থাকতো, সরিয়ে নিত পুলিশকে, চলে যাক শাহাবুদ্দিন, তারপরে বেরোবেন। কিন্তু তারা আজকে ইতিহাস হয়ে গেছে ওখানে। আজ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ আর বিহারের যে জঙ্গল রায়, তাকেও হারিয়ে দিয়েছে। আমরা বিহার ইউপিকে নিয়ে হাসাহাসি করতাম যে এরকম হয়, এরকম হয়। ওখানকার লোকেরা এসে গল্প করতো এখানে আইন শৃঙ্খলা কিরকম, পুলিশ প্রশাসন কিরকম। থানায় কমপ্লেন করতে গেছে, ওসি গামছা পরে গায়ে মালিশ করাচ্ছে তেল দিয়ে। एफआईआर লেখার নাই, কমপ্লেন লেখার লোক নাই এখানে। হাসতো, क्यों आए हो थाने में, जानो निपटा लो आपस में, এরকম বলতো। হিম্মত ছিল না। আর নাহলে জমি বাড়ি বিক্রি করে টাকা দাও, এরকম হতো। আমার মনে পড়ে আমাদের সংগঠনের একজন ছেলে, সে আমাকে বলছে আসানসোলে যে দাদা বোনের বিয়ে দেবো, একটা ভালো ছেলের সন্ধান দিন এখানে। বিহারের লোকেরা, তোমরা বিহারের লোক, ওখানে গ্রামে ছেলে আছে না, ওইখানে কেন? না দাদা, বিহারে আর যাবো না। তখন এইসব গল্প বলতো আমাদের যে এরকম ওখানকার থানা বলে কিছু নেই, পুলিশ বলে কিছু নেই, কোন আইন শৃঙ্খলা নেই। মজার মজার গল্প বলতো। বিহারে রাস্তা ছিল না, লালু প্রসাদ ডায়লগ দিতেন যে बिहार का रोड हेमा मालिनी का गाल जैसा है, ऐसा बनाएंगे, ऐसा বলতো। আর তারপরে এমন হতো রাস্তা কোনটা আর ড্রেন কোনটা কোনো বোঝা যেত না। বলতে ওখানে বাস চলতো এরকম, বাসে কেউ পয়সা দিত না, বাসে বাউন্সার থাকতো, জোর করে ধরে পকেট থেকে টাকা আদায় করে নিত, ভাড়া দেবে না কেউ। তারপরে যেখানে যে দাদাগিরি চলে, বাস গিয়ে দাঁড়িয়ে বাড়ির সামনে, বলে চলো, বলছে না আসছে। কে আসছে? স্নান করতে গেছেন বাবু, তিনি বাস ধরবেন। তার বলছে কত দূর? বলে কাপড় পরছে। তারপরে ব্যাগ গুছোচ্ছে, তারপরে বাসে উঠবে, তারপরে বাস ছাড়বে। এই ছিল বিহার। আজ সে বিহারে এই প্রশ্ন ওঠে না। এখানকার যারা বিহারের লোক ছিলেন তারা ফিরে গিয়ে ওখানে ব্যবসা করছেন, চাকরি করছেন, চাষবাস করছেন। উত্তরপ্রদেশ তো দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে হয়, আইনের উপরে কেউ নয়। এনকাউন্টার যখন উত্তরপ্রদেশে শুরু হয়েছিল মাফিয়াদের, এখানে মানবতার কথা বলা হতো, মানবিকতার কথা বলা হতো। টিএমসির নেতারা, যুব নেতা থেকে বৃদ্ধ সবাই বলতো আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, আমরা আইন শৃঙ্খলায় বিশ্বাস করি। সুকান্ত মজুমদার স্বাগতম।
বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম। মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম। সুকান্ত মজুমদার স্বাগতম। এখানে যারা নিচে আমাদের জেলা সভাপতিরা রয়েছেন মহামান্য, তারা মঞ্চে উপস্থিত হয়ে মঞ্চে উপবিষ্ট হবেন এই অনুরোধ রাখা হচ্ছে। সরেজান মিডিয়ার সামনে। ভারত মাতা কি। তো মাননীয় রাজ্য সভাপতি এসে গেছেন, আমরা তার আগে মঞ্চ গরম করার চেষ্টা করছিলাম। উত্তরপ্রদেশের এনকাউন্টার নিয়ে এখানে কমেন্ট করা হতো, আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না। আরে তোমাদের বন্দুকে গুলি নেই, তোমাদের কোমরের জোর নেই একজন দুষ্কৃতকারীকে অ্যারেস্ট করার, সাজা দেওয়া, তাই এই কথা বলো। আজকে তোমাদেরকে এনকাউন্টার সর্বোচ্চ নেতৃত্ব, সরকারের সর্বোচ্চ নেতৃত্ব কেউ সুরক্ষিত নন, পুলিশ সুরক্ষিত নয়। এই পশ্চিমবাংলার কাগজে খবর বেরিয়েছিল, মহিলা পুলিশকে নেতৃত্ব, মহিলা পুলিশ ডিউটি করছে, তার সুরক্ষার জন্য পুরুষ পুলিশ নিয়োগ করা হচ্ছে, সুরক্ষার জন্য পুরুষ পুলিশের নিয়োগ করা হয়। অনেকদিন ধরে এই রোগ ধরেছে সিপিএম আমল থেকে, বামপন্থীর আমল থেকে, আজ গোটা গায়ে দগদগে ধা হয়ে গেছে প্রশাসনের। কোন ডিপার্টমেন্টে আপনি কাজ পাবেন না। পশ্চিমবাংলার মানে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এত পচা গলা। আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি এমএলএ এমপি হিসেবে পেনশন পাওয়ার অধিকারী। আমি বিধানসভায় গেছিলাম যে পেনশন পেতে গেলে কি করতে হয়, একজনও বলতে পারছে না কি ফর্ম, কি ডকুমেন্ট, কোথায় যেতে হবে। মনে হচ্ছে বেটারা যেন নিজের বেতন থেকে কেটে আমাকে পেনশন দেবে, বলে ট্রেজারিতে ফর্ম ফিল আপ করো, সেখানেও বলতে পারছে না কি করতে হবে। তারপরে ব্যাংকে এখন 6 মাস ধরে ওই প্রসেস চলছে। অ্যাকাউন্ট খুলতে গেলে ম্যানেজার বলছে এটা করুন ওটা করুন, এখন অ্যাকাউন্টই খুলতে, তার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে পেনশন পেতে গেলে। ক টাকা দেবে, তাদের বাজার করার পয়সা হয় না, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যা দেয়। আর পার্লামেন্টেও আমি পেনশন পাবো, গেলাম 1 ঘন্টার মধ্যে ফর্ম ফিল আপ করলাম আর জমা দিয়ে চলে এলাম। ওখানে অ্যাকাউন্ট ছিল, আমি ওই অ্যাকাউন্টেই আমার পয়সা দিই। এখানে বলছে আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। পশ্চিমবাংলা এখন 25 বছর পিছিয়ে আছে অ্যাডমিনিস্ট্রেশনে। কোনো জায়গায় আপনি অনলাইনে কিছু করতে পারবেন না, তাহলে মাল পাওয়া যাবে না, হাতে দিলে তবে তো টাকাটা নেবে। আর মমতা ব্যানার্জি আসার পরে তো একেবারে গলে গেছে, পচে গেছে, ধরারই জায়গা নেই কোথাও। কারণ যার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা নেই, যোগ্যতা নেই, যিনি ট্রেডমিলেতে বাজেট বানাতে পারেন, যিনি 1 সপ্তাহে নাচ তৈরি করতে পারেন, ভগবান ভরসায় বেঁচে আছে, তার হাত থেকে ভগবান কবে রক্ষা করবেন সেই অপেক্ষায় আছি আমরা। একজন রাজ্যের 10 কোটি 10.5 কোটি লোকের যিনি মালিক, তার যদি এই বক্তব্য হয়, তার যদি ধারণা হয়, তাহলে তো কিসের জন্য আমরা বেঁচে আছি? তারপর বাঙালি গর্ব করবে কাকে নির্বাচন করছে, কার নেতৃত্ব সরকার চলছে, কোন দিকে যাচ্ছে কেউ জানে না। আজ নাকি বলেছেন মুর্শিদাবাদে গিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা চাই, এতে কোনো সন্দেহ নেই। তো সংখ্যাগুরুরা কোথায় যাবে? আপনি কি খালি ওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছেন যেহেতু ভোট দিয়েছে? আরে মুর্শিদাবাদের সংখ্যালঘুরাই তো সংখ্যাগুরু, 70-80%। কে কাকে সুরক্ষা দেবে? সারা ভারতবর্ষের সংখ্যালঘুরাই সবচেয়ে সুরক্ষিত, তারপরে এই গাওনা গান কেন? কতদিন তেল মেরে ভোট নেবেন, দিয়ে জাহান্নামে পাঠাবেন রাজ্যটাকে? আমাদের ভবিষ্যতে পাথর ফেলে দিচ্ছেন আপনি। এই ধরনের অযোগ্য একজন দুর্নীতিগ্রস্ত শাসক, তার আশেপাশে যারা তারা আরো অযোগ্য, আরো দুর্নীতিগ্রস্ত। কে কত বড় চোর এর কম্পিটিশন চলছে, মাঝে মধ্যে বেরিয়ে যায়। ববি হাকিম আরেকজনকে বলছেন, কুণাল ঘোষ আরেকজন বলছেন, পার্থ চ্যাটার্জি আরেকজন, কম্পিটিশন চলছে পরস্পরকে চোর প্রমাণ করার কিছু নাই, সবাই জানে কে কত বড় চোর, এটা দেখাবার সাহায্য হচ্ছে। মানে আমি হচ্ছে কম ঝেড়েছি, এটা দেখানোর অধিকার, এটার যে প্রয়াস চলছে আমরা বুঝতে পারি। কারো কার কোমরে কাপড় নেই এখন। এই পরিস্থিতির মধ্যে আমরা এগোচ্ছি, তাই বাধ্য হয় আমাদের মাঝে মধ্যে রাস্তা আটকাতে হয়, লোকের অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। কারণ এটাও বুঝিয়ে দিতে চাই আমরা, আগামী দিন আপনার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এটা মাঝে মধ্যে জনগণের সামনে তুলে ধরতে হয়। আরজি করের ঘটনা নিয়ে এত আন্দোলন হলো, আজ হয়তো পরিসমাপ্তি হয়ে যাবে, পুরো ধামাচাপা পড়ে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, হয়ে গেছে লাইফ ইমপ্রিজনমেন্ট। তো একটা ডাক্তার যার পরিবার কমসে কম 50 লাখ টাকা খরচা তার পিছনে করেছে, 60 লাখ টাকা খরচা করেছে, সরকারেরও 50-60 লাখ টাকা খরচা করেছে। একজন মহিলা, তাকে
মহিলা হিসাবে তার সম্মান সতীত্ব নষ্ট করার পরে, অমানবিক ব্যবহার, তার উপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো। আসল দোষী ধরা পড়লো কেন আমরা জানলাম না। যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে। তারপর 10-12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যে সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে? কেন প্রশাসনের লোকেরা মুখ খুলতে পারছে না? শান্তনু সেন যদি সত্য কথা বলেন তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন? কারণ তিনি একজন, তার মেয়েও ডাক্তারি পড়ে ওইখানে, তার মেয়েকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে। বা সুখেন্দু শেখর রায় এমপি, তিনি যখন মনের কথা, মানবিকতার কথা, বিবেকের কথা মুখে বলে দেন, তাকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয়। কাদের পার্টি এটা? কি চলছে এটা? এটা মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারী, সমাজদ্রোহীদের পার্টিতে পরিণত হয়ে গেছে। আর তার মালিক হচ্ছেন মক্ষী রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষ বলেছেন, সেটাকে আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তো ডাকাতদের নিয়ে দল চলছে, ডাকাত রানী তার নেতৃত্ব করছেন, তার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। সেটা পরিবর্তন করতে হলে উপর থেকে, আমরা তাই বলেছিলাম। আমরা 16 দিন ধর্ণা দিয়েছিলাম আরজি করের সময়, এই কথাই ছিল। যেহেতু অরাজনৈতিক আন্দোলন চলেছিল এবং আমি তখন হিম্মত করে বলেছিলাম, কারো বলার দম ছিল না ডাক্তারদের বিরুদ্ধে, যে আসল তথ্যকে চেপে দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে, মমতা বাঁচাও আন্দোলন চলছে। সেটাই আজকে পর্যবসিত হয়েছে। আমি আবার বলছি, মমতা বাঁচাও আন্দোলন ছিল, যারা করেছে তারা আবার নাটক করছে, কারণ তাদের মধ্যে অনেকে সাসপেন্ড হয়েছে। আমরা ভেবেছিলাম আরজি করের ঘটনায় সরকারের ঘুম ভাঙবে কিনা জানি না, সাধারণ সমাজের ঘুম ভাঙবে এবং পরবর্তীকালে এরকম আর আন্দোলন করতে হবে না, এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু গত মাসেই শান্তিপুরেতে সরকারি হসপিটালে সুপার একজন মহিলা ডাক্তারকে বলছে আরজি কর করে দেবো। তার মানে আরজি কর একটা সমাজ পরিবর্তনের বা মানুষের চোখ খোলার জন্য ঘটনা হয়নি, এটা পরবর্তীকালে অন্য কর্মচারীদের ধমকাবার জন্য একটা উদাহরণ হয়েছে। আরজি করে দেবো বলে মহিলা ডাক্তারদের ধমকানো হবে, এই জন্য কি এত আন্দোলন হলো? এত রাত জাগলেন লোকেরা লক্ষ লক্ষ সংখ্যায়। গ্রামে গঞ্জে আমি দেখেছি যে মহিলারা বাড়ির বাইরে যান না, তারাও রাত 12টার সময় মোমবাতি হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। এইখানে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন, ওখানে মানুষই নেই, কোথা থেকে এত লোক এলো? মানুষের মনকে নাড়া দিয়েছিল। মানুষ মনের দিক দিয়ে বিবেকের তাড়না এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি একজন যোগ্য শাসক, আমি যেন বলি, যে এত বড় ঘটনাকে চাপা দিয়ে নিজের লোকেদের বাঁচিয়ে নিলেন, কারো গায়ে আঁচ লিখতে দিলেন না। সেই জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে যে কত চোরকে, কত ধর্ষককে, কত প্রতারককে, ডাকাতকে উনি বাঁচিয়েছেন। এই জন্য তার ইতিহাসে নাম থাকবে, আর কোনো কারণে কেউ মনে রাখবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন ওই ধর্ষিতার বাবা মা, যে মমতা ব্যানার্জির আমলেই আমার মেয়ের এই দুরবস্থা হয়েছিল। হয়তো যারা রাস্তায় নেমেছে তারা বলবেন পরবর্তী প্রজন্মকে যে আরজি করা হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, আমরা রাস্তায় মোমবাতি নিয়ে নেমেছিলাম। এর বেশি কিছু হবে না, কারণ এরকম ঘটনা ঘটেই চলেছে। মহিলাদের তো সবচেয়ে বেশি দুরবস্থা আজকে। 60 থেকে 70 বছরের কোন মহিলা আজকে পশ্চিমবাংলা সুরক্ষিত নন। আপনার মেয়ে হসপিটালে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরবে ঠিকঠাক, কোনো গ্যারান্টি নেই। আপনার মেয়ে সন্ধ্যাবেলা টিউশন যাচ্ছে, বাড়ি ফিরে আসবে, কোনো গ্যারান্টি নেই। বউরা, মেয়েরা, বাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় বাজারে হাটে যাচ্ছেন, ঠিকঠাক ফিরে আসবেন, কোনো গ্যারান্টি নেই। এইটা মমতা ব্যানার্জি আমাদেরকে বাস্তবটা শিখিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জির রাজত্বে কোনো কিছুর সুরক্ষা নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো নিশ্চিত নেই কিছু। কেউ সুরক্ষিত নন, সবাইকে অসুরক্ষিত রেখেছেন। আর যারা সুরক্ষা দেবে সে পুলিশ, তারাই আজকে বেশি অসুরক্ষিত হয়েছে। যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে ঘটনার, আমাদেরকে হয়তো এরকম মাঝে মধ্যে নামতে হবে, কারণ আমাদের দায়িত্ব এটা। আমরা এই সরকারকে রাস্তা দেখাবো বলে দায়িত্ব নিয়েছি, সাধারণ মানুষের আওয়াজ তুলবো বলে দায়িত্ব নিয়েছি। বারে বারে আমাদের রাস্তায় বসতে হবে যে কতদিন এই সরকার আছে, কিন্তু জানি না তারপরে কোনো ফল পাওয়া যাবে কিনা। আমরা বিরোধী আন্দোলন করার দায়িত্ব আছে, অধিকার আছে, আমরা করবই, কিন্তু ফল কি হবে জানি না। কারণ কি, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আমাদের মতো অনেক বিরোধী এখানে আছেন, তারা মমতা ব্যানার্জির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কোন না কোনো ইস্যু তুলে আওয়াজ করছেন। তারাই স্লোগান দিয়েছিলেন কোন রাজনৈতিক নেতাকে আসতে দেবেন না।
আমাদের বিরোধী নেতা গেছিলেন, তাকে গোব্যাক বলা হয়েছিল। প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন, তিনি খালি এমপি নন, তিনি জজ হিসাবে, এবং এই ধরনের ঘটনায় যে দৃঢ়তার সঙ্গে জাজমেন্ট দিয়েছেন তাকে লোকে মনে রেখেছে, তাকেও গোব্যাক বলা হয়েছে। আমার পাশে বসে আছেন পার্টি জিএস অগ্নিম ইত্যাদি, সবাইকে গোব্যাক বলা হয়েছে, কারণ তারা নাকি রাজনীতি করেন। মোহাম্মদ সেলিম কি করেন? ঘাস কাটেন না গরু চড়ান? আজকে কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছেন নূতন, বেশিরভাগ লোক নাম জানে না, পার্টিটারই নাম ভুলে গেছে লোকে। তিনিও সঙ্গে ছিলেন, ওই মিছিলে হেঁটেছিলেন, ওই আন্দোলনকারীদের সঙ্গে হেঁটেছিলেন। তারা রাজনীতিবিদ নন। ভাবের ঘরে চুরি কেন করছেন? খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে এই সমাজের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। কিছু ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন। ইনোসেন্ট বলবো না, আমার বজ্জাত ছিল একটা। আজ তারা মডেলিং করছে অনেকে, দেখুন ছবি দেখতে পাবেন বড় বড় হোর্ডিং এ। কারণ লাভ কি হয়েছে আন্দোলনের? কয়েকজন নেতা হয়েছে, মডেল হয়েছে, তারা পয়সা কামাচ্ছে। হোর্ডিং লেগেছে, দেখে নেবেন। যারা আন্দোলন করেছিল সামনে দাঁড়িয়ে, সেই লোকগুলো হয়েছে। রাজনৈতিক নেতা হতে পারবে না, লোকে বিশ্বাস করবে না ওদেরকে, কিন্তু পয়সা কামাবার জন্য যা করা সেটা করে আজকে হোর্ডিং লাগানো হয়েছে, মডেলিং বিভিন্ন কোম্পানির। এটাই লাভ হয়েছে। কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই সময় তাদেরকে বিচার করবে যে কেন আরজি করে ঘটনাকে চাপা দিলে, কেন ওই মেয়েটির মৃত্যুকে নিয়ে তোমরা ব্যবসা করলে, রাজনীতি করলে, তার জবাব দিতে হবে কোনদিন। আর মানুষ সেই জবাব জিজ্ঞেস করবেও। তাই আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আরজি করের ঐতিহাসিক রায় বেরিয়ে গেছে, তার দিকে সবাই তাকিয়েছিলেন। কিন্তু এটা ভুললে চলবে না যে এই ধরনের ছোট ছোট ঘটনা থেকে এটাও আরজি করেছে কিছু কম নয়। একটি ডাক্তার মেয়ে কলকাতায় মারা গেছে বলে তার জন্য মানুষ মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে বলে বিরাট প্রচার হয়েছে, কিন্তু মেদিনীপুরের ওই চন্দ্রকোনার যে গ্রামের মেয়েটি সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, 2-3 জন প্রসূতি মারা গেছেন, তাদের জীবনের মূল্য কিছু কম ছিল না? তারা হয়তো ডাক্তার ছিলেন না, কিন্তু ওই পরিবারের তিনি মা ছিলেন। ওই পরিবারটা আজকে কি হবে? যে বাড়ির বউ মারা গেল, মেয়ে মারা গেল, তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমি জানি না সরকারের ঘুম ভাঙবে কিনা। ঘুম ভাঙাতে গেলে সরকারই ভেঙে যাবে, কারণ এই ধরনের অনৈতিকভাবে যে টাকা ইনকাম হচ্ছে তার দ্বারা সরকারের লোকেরা বেঁচে আছে, টিএমসির লোকেরা বেঁচে আছে। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে, সরকার নড়ে যাবে। আমাদের এই সল্টলেকেরই এক সময় ডেপুটি মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি একবার বলেছিলেন যদি কাটমানি বন্ধ হয়ে যায় টিএমসি সরকার পড়ে যাবে। এটা বাস্তব সত্য। তাই এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য কাটমানি চালু থাকবে, তোলাবাজি চলবে, ভেজাল সেলাইন চলবে, ভেজাল ওষুধ চলবে, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হবে। কারণ সরকার টিকে থাকতে হবে, টিএমসি পার্টিটাকে চালাতে হবে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় বসেছি। পুলিশ বাধা দেবেই, কারণ তাদেরও তো চলতে হবে। আজ পুলিশের বলতে খুব কষ্ট হয়, সেই পশ্চিমবঙ্গ পুলিশের মান কোথায় নেমেছে, তাদের প্রতি মানুষের ধারণা কি হয়েছে। আজকে স্লোগান হয়েছিল আরজি করে সময় পুলিশকে কেন্দ্র করে, আর আজকে খবরের পাতায় দেখতে হচ্ছে পুলিশকে দুষ্কৃতকারীরা তাড়া করছে, পুলিশের জিপ থেকে দুষ্কৃতকারীদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তাহলে কার উপরে ভরসা করবো আমরা? কিসের ভরসায়? মানুষকে হাতে হাতিয়ার তুলে নেবে? মানুষকে নিজের সুরক্ষার দায়িত্ব নিজে তুলে নেবে, নাকি পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।